আসসালামু আলাইকুম। আমরা আমাদের লার্নাথন 3.0 এর প্রজেক্ট সাবমিশনের ফাইনাল প্রেজেন্টেশন শুরু করছি। আমরা টিম বাইট ব্রিজ লার্নাথন 3.0 এর জাভা স্ট্যাকের একটি গ্রুপ। আমাদের প্রজেক্ট হচ্ছে কুইক ড্রপ, একটি স্মার্ট পার্সেল ডেলিভারি সিস্টেম। তো আমরা টিম বাইট ব্রিজের মেম্বার 3 জন। টিম লিডার হিসেবে আছেন সুভাষ কুমার এবং মেম্বার হিসেবে আমি খায়রুল বাশার এবং তোফাল আহমেদ। আমাদের টিমের আমি এবং সুভাষ কুমার আমরা আমাদের গ্র্যাজুয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছি এবং তোফায়েল আহমেদের গ্র্যাজুয়েশন রানিং অবস্থাতে আছে। তো আমরা আমাদের লার্নাথন 3.0 এর জার্নির একেবারে শুরু থেকে আমাদের গল্পটা শুরু করছি। যে লার্নাথন 3.0 আমাদের কনফার্মেশনের পর আমাদেরকে মেন্টর অ্যাসাইন করে দেওয়া হলো। আমাদের মেন্টর জামিল ভাই। আমাদের মেন্টর অ্যাসাইনের পর আমাদের মেন্টরের গাইডলাইন অনুযায়ী আমরা সামনে এগিয়েছি। মেন্টর অ্যাসাইনের পর আমাদের মেন্টর আমাদের প্রজেক্ট চুজ করার পরামর্শ দিলেন এবং তিনি আমাদের বললেন যে আমরা যেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এক বা একাধিক প্রজেক্ট চুজ করি। তো আমরা আমাদের 3 জন টিম মেম্বার 3টা প্রজেক্ট চুজ করি এবং ফাইনালি আমাদের মেন্টরের কাছে সাবমিট করি। তারপরে মেন্টর আমাদেরকে পরামর্শ দেন যে আমরা যেন 3টা থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা প্রজেক্ট চুজ করি, যেন আমরা সেই প্রজেক্টটা চুজ করব যেন যে প্রজেক্টটাতে প্রবলেম ডোমেইন সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ থাকে, যেন আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে কোনো প্রবলেম ফেস না করি। তো আমরা আমাদের 3টা প্রজেক্ট থেকে যে ফাইনাল একটা প্রজেক্ট চুজ করি, সেই প্রজেক্টটা হচ্ছে স্মার্ট পার্সেল ডেলিভারি সিস্টেম। তো আমরা আমাদের চুজেন প্রজেক্টটা চুজ করতে গিয়ে আমরা কিছু লার্নিং ফেজ বা কিছু লার্ন করি। যে বিষয়টা এমন যে আমরা কোনো প্রবলেম যখন রিয়েলি সলভ করতে যাব তখন অ্যাকচুয়ালি প্রবলেম ডোমেইন নলেজ আমাদের স্ট্রং থাকতে হবে। যদি একটা প্রবলেম সম্পর্কে আমাদের ডোমেইন নলেজ উইক হয় তাহলে সেই বিষয়ে প্রবলেম সলভ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের স্মার্ট পার্সেল ডেলিভারি সিস্টেম আসলে কি কাজ করবে? আমাদের সিস্টেমের কাজ হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল অথবা মার্চেন্ট কোনো ই কমার্স সেলারের প্রোডাক্ট অটোমেটিক আমাদের সিস্টেমের মাধ্যমে অ্যাসাইন্ড রাইডারের মাধ্যমে নির্দিষ্ট রিসিভারের কাছে পৌঁছিয়ে দিব। তো একজন কাস্টমার, ইন্ডিভিজুয়াল কাস্টমার অথবা মার্চেন্ট ই কমার্স সেলার যখন কোনো প্রোডাক্ট এক স্থান থেকে অন্য স্থানে ডেলিভারি করতে চান তখন তিনি আমাদের সিস্টেমের মাধ্যমে একটি ডেলিভারি রিকোয়েস্ট করবেন এবং ডেলিভারি রিকোয়েস্টটি মাধ্যমে আমাদের সিস্টেমের রাইডারগণ নোটিফাইড হবেন এবং তারা তাদের পছন্দ মতো একটি ডেলিভারি পার্সেল অ্যাকসেপ্ট করবেন এবং ডেলিভারি ম্যানরা পিকআপ লোকেশন থেকে পার্সেলটি পিকআপ করে নির্দিষ্ট গন্তব্য রিসিভারের কাছে পৌঁছিয়ে দিবেন এবং এর বিনিময়ে রাইডাররা একটা নির্দিষ্ট মূল্য আর্ন করবেন। তো চলুন আমাদের জার্নিটা শুরু করা যাক। তো আমাদের পার্সেল ডেলিভারি সিস্টেমের ফ্লোটা এমন যে আমাদের সিস্টেমে অ্যাকচুয়ালি 3 ধরনের ইউজার রয়েছেন। একটা ইউজার হচ্ছে কাস্টমার, অন্যজন রাইডার এবং অন্যজন হচ্ছে সিস্টেম অ্যাডমিন। তো যিনি কাস্টমার, প্রথমে হচ্ছে তিনি একটি পার্সেল বুক করবেন, তারপরে রাইডার সেই পার্সেলটি অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের সিস্টেম সেই পার্সেলটিকে রাইডার অ্যাসাইন হবে। এরপর রাইডার সেই পার্সেলের পিকআপ লোকেশন থেকে পার্সেলটি পিকআপ করবেন এবং পার্সেলটি নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছিয়ে দিবেন।
ফাইনালি আমাদের সিস্টেম পার্সেল রিকোয়েস্টটি কমপ্লিটেড স্ট্যাটাস সম্পূর্ণ করলাম। তো এখানে ডায়াগ্রাম দুটিতে আসলে আমাদের সিস্টেমের মেইন ফ্লোটি আশা করি বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের প্রজেক্টের শুরুটা করি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শুরুর ফেজ থেকে। তো প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এবং মেইনটেনেন্স, এই ফেজগুলোর মাধ্যমে আমরা আমাদের লার্নাথন 3.0 এর জার্নিটা সম্পাদন করেছি। তো আমাদের প্রথম ধাপ প্ল্যানিং এবং অ্যানালাইসিস। তো আমরা যখন আমাদের প্রজেক্টটা চুজ করলাম এবং আমরা আমাদের প্রজেক্টের বেসিক প্রবলেম ডোমেইন এবং ফিচার সম্পর্কে আমাদের জানলাম, তারপরে আমাদের মেইন টাস্ক ছিল যে আমরা আমাদের ফিচারগুলোকে আসলে বা রিকোয়ারমেন্টগুলোকে ফাংশনাল এবং নন ফাংশনাল দুইটাতে আলাদা করব। তো আমরা সেই ফিচারগুলোকে ফাংশনাল করেছি যেগুলো আমাদের সিস্টেমে যেই ফিচারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব সেগুলো ছিল আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর একটা ফিচার ইমপ্লিমেন্ট কিভাবে হবে, আমাদের সিস্টেম কিভাবে সেটা কাজ করবে, বা সিস্টেমের স্কেলেবিলিটি, সিকিউরিটি, পারফরম্যান্স, এই বিষয়গুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের অন্তর্ভুক্ত। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট যখন আমরা গ্যাদার করলাম, এরপরে আমাদের টাস্ক আসলো যে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোকে আমরা ইউজার সিনারিওর উপর ভিত্তি করে আলাদা আলাদা মডিউলে ভাগ করলাম। যেমন আমরা ইউজার ম্যানেজমেন্ট, রাইডার, অ্যাডমিন এবং কাস্টমার লগইনের জন্য লগইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিকভারি এবং ইমেল ভেরিফিকেশন, এগুলোর জন্য আমরা ইউজার ম্যানেজমেন্ট মডিউল তৈরি করলাম। পার্সেল ডেলিভারির জন্য পার্সেল ম্যানেজমেন্ট এবং রাইডার অনবোর্ডিং এবং রাইডার পার্সেল অ্যাকসেপ্টেন্সের জন্য রাইডার ম্যানেজমেন্ট, এরকম আরও কিছু মডিউল তৈরি করলাম এবং প্রত্যেকটা মডিউলেই কিছু স্পেসিফিক ফিচারের সমন্বয়ে গঠিত ছিল। তো আমরা আমাদের এই একাধিক মডিউলকে এখন আমরা একাধিক টাস্কে ভাগ করলাম, এরপরে সাব টাস্কে আর কি ভাগ করব। তো আমরা আমাদের সিস্টেম আর্কিটেকচার চুজ করেছি অ্যাকচুয়ালি মনোলিথ আর্কিটেকচার, এবং আমরা ইউজ করব সার্ভার সাইড রেন্ডার। আমরা আমাদের মনোলিথ কেন ইউজ করলাম, কারণটা হচ্ছে যে আমরা আমাদের সিস্টেমের একেবারে ইনিশিয়াল ফেজে আছি এবং আমাদের সিস্টেমের ইনিশিয়াল ফেজে আমাদের সিস্টেমের ইউজার একেবারে স্মল স্কেলে, সো মাইক্রো সার্ভিসেসে মনোলিথ চুজ করা বেটার। আবার অন্যদিকে আমরা আমাদের যেহেতু বিগিনিং লার্নিং ফেজটা শুরু করছি, সো মনোলিথ স্মল টিম লার্নারদের জন্য বেটার। এবং আমরা চুজ করেছি সার্ভার সাইড রেন্ডারিং ফ্রন্ট এন্ডের জন্য, এবং আমরা এমভিসি স্ট্রাকচার ফলো করছি এবং ডাটাবেস হিসেবে আমরা আমাদের সিস্টেমে ইউজ করেছি পোস্টগ্রেসকিউএল। তো আমরা আমাদের সিস্টেম ডিজাইনকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করেছি, হাই লেভেল ডিজাইন এবং লো লেভেল ডিজাইন। হাই লেভেল ডিজাইনগুলোর মধ্যে রয়েছে সিকোয়েন্স ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, এবং লো লেভেল ডিজাইনগুলো আমরা তৈরি করেছি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম এবং এন্টিটি রিলেশনশিপ বা ডাটাবেস ডায়াগ্রাম। তো আমরা আমাদের ডায়াগ্রামগুলো দেখে আসি। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউজ কেস ডায়াগ্রাম, যেখানে ডিফারেন্ট রোলের ইউজারগণ কি কি অ্যাকশন পারফর্ম করতে পারবেন সেই লিস্টগুলো আমরা এখানে করেছি। যেমন একজন কাস্টমার একটা পার্সেল বুক করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, পার্সেল ট্র্যাক করতে পারবেন, রিভিউ করতে পারবেন, পার্সেলের পেমেন্ট করতে পারবেন, রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে পারবেন। একইভাবে রাইডার রেজিস্ট্রেশন করতে পারবেন, লগ ইন করতে পারবেন, আমাদের পার্সেল তিনি অনবোর্ড হতে পারবেন, তিনি তার অ্যাভেলেবিলিটি আপডেট করতে পারবেন, পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন, পার্সেল হ্যান্ডওভারের সময় ভেরিফাই করতে পারবেন,
তিনি নোটিফাই হবেন সিস্টেম দ্বারা এবং পার্সেল ডেলিভারি করতে পারবেন এবং তার আর্নিং উইথড্র করতে পারবেন। একইভাবে আমাদের সিস্টেম অ্যাডমিন পার্সেল ম্যানেজ করতে পারবেন, রাইডার অনবোর্ড করতে পারবেন, ইউজার ম্যানেজ করতে পারবেন, রিপোর্ট জেনারেট করতে পারবেন। এই আর কি, এই ইউজ কেসগুলো আমরা হাই লেভেলে ডিজাইন করেছি। এরপর আমরা লো লেভেলে অ্যাকচুয়ালি ডিজাইন করেছি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যে আমরা আমাদের একটা স্পেসিফিক ইউজার কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারবে আমাদের সিস্টেমে। তো একজন রাইডার রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশনের পর লগ ইন করবেন, লগ ইনের পর তার পসিবল কি কি ওয়ার্কফ্লো সে করতে পারবে সেগুলো আমরা এখানে ডায়াগ্রাম আকারে শো করেছি। তিনি লগ ইনের পর তিনি তার অনবোর্ডিং প্রসেস কমপ্লিট করতে পারবেন এবং কমপ্লিট না করলে তিনি হোম পেজে থাকবেন। তিনি অনবোর্ডিং প্রসেস কমপ্লিট করলে তিনি তার অ্যাভাইলেবিলিটি স্ট্যাটাস চেঞ্জ করবেন। এরপর অ্যাভাইলেবিলিটি স্ট্যাটাস চেঞ্জের পর তিনি আমাদের সিস্টেমের কারেন্ট পার্সেলগুলো দেখতে পারবেন এবং সেই কারেন্ট পার্সেলগুলো অ্যাকসেপ্ট করে ডেলিভারি করতে পারবেন এবং ডেলিভারি কমপ্লিশনের পর তিনি তার আর্নিংটা বুঝে নেবেন। একইভাবে আমাদের কাস্টমারের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে যে একজন কাস্টমার রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, এরপর তিনি তার ড্যাশবোর্ড অ্যাক্সেস করবেন, এরপর তিনি চাইলে যে কোনো পার্সেল বুকিং করতে পারেন ডেলিভারির জন্য এবং পার্সেল বুকিংয়ের সাথেই তিনি পার্সেলের পেমেন্টও করে দেবেন। এরপর তিনি পার্সেলটির স্ট্যাটাস চেক করতে পারবেন। ফাইনালি তার পার্সেলটি রাইডারের কাছে ডেলিভারি করবেন এবং রাইডার যখন রিসিভারের কাছে তার পার্সেলটি ডেলিভারি করে দিবে তখন তিনি রাইডারকে রিভিউ দিতে পারবেন। এবং আমাদের অন্য একটি লো লেভেল ডায়াগ্রাম হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম, যে আমাদের সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড কি কি ক্লাস থাকবে এবং ক্লাসগুলোর মধ্যে কি কি রিলেশন থাকবে, যেখানে আমাদের ইউজার ক্লাস থাকবে, কাস্টমার ক্লাস থাকবে, সিস্টেম অ্যাডমিন ক্লাস থাকবে এবং ডেলিভারি রাইডার ক্লাস থাকবে। এবং কাস্টমার, ডেলিভারি রাইডার এবং সিস্টেম অ্যাডমিন ক্লাস জেনারেল ইউজার ক্লাসকে এক্সটেন্ড করবেন এবং আমাদের পার্সেল ক্লাস থাকবে। আমাদের সিস্টেম অ্যাডমিন প্রাইসিং রুল সেট করবেন যে পার্সেল ডেলিভারি, একটা স্পেসিফিক পার্সেলের ডেলিভারি কস্ট কীরকম হবে সেটা আমাদের সিস্টেম অ্যাডমিন সেট করবেন এবং একটি পার্সেলের সাথে রিলেটেড পেমেন্ট এবং রিভিউ ক্লাস থাকবে। তো এই তো আমাদের লো লেভেল ডায়াগ্রাম গেল। আমাদের আরেকটি লো লেভেল ডায়াগ্রাম হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ডাটাবেস ডিজাইন। তো আমরা আমাদের ডাটাবেস ডিজাইনে আমাদের ইউজার টেবিল থাকবে, রাইডার টেবিল থাকবে এবং ডিফারেন্ট রোল পারমিশন মেনুর জন্য আলাদা আলাদা টেবিল থাকবে। অ্যাডমিন কাস্টমার টেবিল কাস্টমার আলাদা ধরনের ইউজার হবেন এবং তার জন্য আলাদা টেবিল থাকবে। আমাদের পার্সেল টেবিল থাকবে, আমাদের পেমেন্ট, উইথড্র, রিভিউ, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রাইসিং রুল এর জন্য আলাদা আলাদা টেবিল থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো আমরা আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই। তো আমরা আমাদের সিস্টেমের হাই লেভেল এবং লো লেভেল ডিজাইনগুলো করার পর আমরা আমাদের প্রজেক্টের যে রিকোয়ারমেন্টগুলোকে আলাদা আলাদা মডিউলে ভাগ করেছিলাম, এরপরে আমরা আমাদের প্রজেক্টের সেই মডিউলগুলোকে ছোট ছোট টাস্কে ভাগ করলাম এবং স্পেসিফিক প্রত্যেকটি টাস্কে আলাদা আলাদা সাব টাস্কে ভাগ করলাম। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে ইউজার ম্যানেজমেন্ট মডিউলের মধ্যে আমরা 4টি টাস্কে ভাগ করেছি: রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিকভারি এবং ইমেল ভেরিফিকেশন। এবং আমরা আমাদের প্রত্যেকটি টাস্কে একটি এস্টিমেটেড আওয়ার সেট করেছি যে এটা আমাদের কমপ্লিট করতে কত সময় লাগবে। এটা ডিপেন্ডেন্সি আমরা সেট করেছি যে এই টাস্কটা অন্য কোনো টাস্কের উপর ডিপেন্ডেন্ট কিনা এবং আমরা টাস্কটির প্রায়োরিটি সেট করেছি। আমরা প্রতিটি টাস্কের জন্য একটি ইউনিক আইডেন্টিফায়ার WBS আইডি সেট করেছি, যেটাকে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বলছি। এই শীটটি আমরা আমাদের মডিউলার রিকোয়ারমেন্ট থেকে তৈরি করেছি। তো আমরা আমাদের মডিউলার রিকোয়ারমেন্ট তৈরি করার থেকে WBS
ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরির পর আমাদের নেক্সট কাজ হলো যে আমরা আমাদের এই WBS টাস্ক ইস্যুগুলোকে একটি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টে তুলে তুলব এবং আমরা এটা স্ট্রাকচারে ম্যানেজ করে আমরা আমাদের কোড ইমপ্লিমেন্ট করব। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে আসার পর আমরা একাধিক অপশন আমাদের সামনে দেখতে পাই যে আমরা কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করব। তো একাধিক প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলোর মধ্যে যেমন হচ্ছে জিরা, আসানা, ওপেন প্রজেক্ট, ট্রেলো, গিটহাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। যেহেতু আমরা লার্নাথন 3.0 প্রোগ্রামের জন্য আমাদের ক্লাউড কোড স্টোরেজ ইউজ করছি গিটহাব, তো আমরা আমাদের মেন্টরের পরামর্শে গিটহাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলই চুজ করলাম এবং এটা অন্যান্য প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের চেয়ে বিগিনার ফ্রেন্ডলি হওয়ার জন্য আমাদের এটা চুজ করা। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল চুজ করার পরবর্তী ধাপ হলো আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে আমাদের WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে ইস্যুগুলোকে টাস্কগুলোকে ইস্যু আকারে তুলে ফেলা। তো আমরা আমাদের WBS এর প্রত্যেকটি টাস্কে এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের এক একটি ইস্যু আকারে তুলে ফেলি এবং সেই ইস্যু প্রত্যেকটি ইস্যুতে এস্টিমেশন, ডিপেন্ডেন্সি, প্রায়োরিটি সেট করে দিই। যেহেতু প্রথমেই আমরা আমাদের টাস্কগুলোকে গিটহাব প্রজেক্ট ম্যানেজে তুলি, সো আমরা প্রতিটি টাস্কেই ব্যাকলগ স্ট্যাটাসে রেখে দিই। তো ছবিতে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কি WBS থেকে আমরা গিটহাবের ইস্যুতে আমাদের টাস্কগুলোকে তুলে ফেলেছি। তো এর পরবর্তী ধাপ আমাদের ছিল যে আমরা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের বা ইমপ্লিমেন্টেশনের জন্য একটা নির্দিষ্ট মেথড খুঁজে বের করা। তো আমরা মেথড হিসেবে চুজ করি অ্যাজাইল মেথড। যেহেতু আমরা জানি যে অ্যাজাইল মেথড হচ্ছে ফ্লেক্সিবল এবং বর্তমানে ইন্ডাস্ট্রিতে মোস্টলি ইউজড একটা মেথড, তো আমরা চুজ করি অ্যাজাইল মেথড। এখন অ্যাজাইল মেথড চুজের পর অ্যাজাইলের কোন ফ্রেমওয়ার্কটা আমরা চুজ করব এটা নিয়ে একটু সিদ্ধান্তহীন করি। এরপরে আমরা আসলে বুঝতে পারি যে যেহেতু স্ক্রাম এবং ক্যানবান দুই ফ্রেমওয়ার্কের মধ্যে স্ক্রাম আমরা ইউজ করি তখন যখন আমরা আমাদের প্রিডিফাইন প্রায়োরিটি বেসড কিছু টাস্ক অটোমেটিক লোডেড থাকে এবং সেই টাস্কগুলোকে আমরা চুজ করে একটা নির্দিষ্ট টাইম লেন্থের মধ্যে টাস্কগুলোর কমপ্লিশন করি, তখন আমরা স্ক্রাম চুজ করি। আর ক্যানবান চুজ করি তখন যখন আমাদের কোনো প্রিডিফাইন্ড প্রায়োরিটি বেসড টাস্ক থাকে না, ইমিডিয়েটলি কোনো একটা টাস্কের প্রায়োরিটি চেঞ্জ হতে পারে এবং নির্দিষ্ট কোনো টাইম লাইন থাকে না, তো তখন আমরা ক্যানবান চুজ করি। তো আমরা যখন আমাদের কাজের শুরুতে বুঝতে পারলাম যে আমাদের প্রজেক্টের জন্য একটা নির্দিষ্ট প্রায়োরিটি টাস্ক আছে এবং একটা টাইম ফ্রেমে সেটা কমপ্লিট করা দরকার, সেজন্য আমরা স্ক্রাম ফ্রেমওয়ার্ক চুজ করি। তো আমরা আমাদের স্ক্রাম ফ্রেমওয়ার্ক চুজ করার পর এটার টাইম লেন্থ অ্যাকচুয়ালি আমরা আমাদের টিমের মিটিংয়ের মাধ্যমে নির্ণয় করি যে আমরা 2 সপ্তাহকে স্প্রিন্ট ধরে আমাদের স্ক্রাম সম্পূর্ণ করব। তো আমরা আমাদের প্রতিটি স্প্রিন্টকে 2 সপ্তাহ ধরে নেই এবং আমরা আমাদের প্রতিটি স্প্রিন্টে শুরু থেকে শেষ পর্যন্ত যে টাস্কগুলো করে থাকি, যে আমরা আমাদের প্রতিটি স্প্রিন্টের শুরুতে আমাদের ব্যাকলগ টাস্কগুলো নির্ণয় করি, সেই টাস্কগুলোকে আমরা টু ডু লিস্টে নিয়ে যাই। এরপরে আমরা আমাদের বিভিন্ন মেম্বারদের টাস্কগুলো অ্যাসাইন করে দিয়েছি। অ্যাসাইনের পর মেম্বার থেকে আমরা আমাদের প্রতিটি টাস্কের এস্টিমেশন নিয়েছি। এস্টিমেশন নেওয়ার পর আমরা আমাদের টাস্ক শুরু করেছি এবং আমাদের প্রতিটি স্প্রিন্টের প্রতিদিন আমাদের ডেইলি স্ট্যান্ড আপ মিটিং করেছি। আমরা কোন মেম্বার বা কোন ডেভেলপার ডেইলি কি প্রবলেম ফেস করলাম, সেটা কিভাবে সলভ করলাম, অথবা কোনো ইস্যু নতুন তৈরি হলো কিনা সেটা নিয়ে ডিসকাস করেছি। তো আমরা আমাদের স্ক্রাম শেষে রিভিউ রেট্রো মিটিং করেছি, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস স্প্রিন্টে কি কি বাগ আসছে, কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে এগুলো নিয়ে ডিসকাস করেছি এবং আমরা আমাদের নতুন নেক্সট স্প্রিন্টের জন্য টাস্কগুলো অ্যাসাইন করে নিয়েছি। তো এইভাবে 2 সপ্তাহব্যাপী এক স্প্রিন্ট করে টোটাল 8 সপ্তাহে আমরা 4টি স্প্রিন্ট শেষ করি।
এবং 4টি স্প্রিন্ট শেষে আমরা আমাদের প্রজেক্টের ফার্স্ট এমভিপি রিলিজ করি। তো আমরা আমাদের প্রজেক্টের ফার্স্ট এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট রিলিজ এর এখানে দুটি ইমেজ দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রজেক্টের এমভিপি রিলিজ করার পরে আমরা বুঝতে পারি যে আমাদের সিস্টেমে কিছু বাগ ইস্যু আছে এবং লার্নাথন 3.0 প্রোগ্রামের কিছু অ্যানালাইসিস টুল সোনার কিউব তারা ইউজ করেছে মেট্রিক্সের জন্য। তো আমরা আমাদের সেটার পারফরমেন্স ইমপ্রুভের জন্য আমরা আমাদের মেন্টরের পরামর্শে স্ক্রাম ফ্রেমওয়ার্ক থেকে কানবান ফ্রেমওয়ার্কে সুইচ করি। সো কানবান ফ্রেমওয়ার্কে সুইচ করার একটা কারণ যে এখন আমরা যে কাজ করব সেই টাস্কগুলো হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড না। আমরা আমাদের ইমিডিয়েটলি আমরা কোন টাস্ক করব বা টাস্কের প্রায়োরিটি চেঞ্জ হবে সেটার ভিত্তিতে আমরা সেই টাস্কটা কমপ্লিট করব। সেজন্য আমরা স্ক্রাম থেকে কানবান চুজ করি। সো কানবান বোর্ডে একাধিক ভিজুয়াল গ্রাফ থাকে, কার্ড, সেখানে ভিজুয়াল কার্ডগুলো টু ডু, ইন প্রোগ্রেস, ডান এই চিত্রের মতো উপস্থাপন করা থাকে। তো আমরা আমাদের কানবান এখনো রানিং আছে যেহেতু এটার কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। তো এই কানবান ফেজেই আমরা আমাদের শুরু করি টেস্টিং পার্ট, যে আমাদের কোডিংয়ের টেস্টিং। তো আমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমাদের প্রজেক্টের ইউনিট টেস্টিং শেষ করেছি। ইন্টিগ্রেশন টেস্টিং আমরা থিওরিটিক্যাল পড়াশোনা কন্টিনিউ করছি, সামনে ইন্টিগ্রেট করবো ইনশাআল্লাহ। সো আমাদের টেস্টিংয়ের ইউনিট টেস্টিং আমরা প্রথমে করিনি, এর প্রয়োজনীয়তা আসলে বুঝতে পারিনি। কিন্তু যখন আমাদের মেন্টরের পরামর্শে আমরা আমাদের কোড রিফ্যাক্টর করলাম এবং রিফ্যাক্টরের ফলে আমাদের কোডের কিছু চেঞ্জ হওয়াতে আমাদের প্রজেক্টটি অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছিল না, তখন অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম যে এরকম কোনো একটা টুল থাকলে ভালো হতো যেটার মাধ্যমে আমরা প্রজেক্টের কোড যতই রিফ্যাক্টর করি আমাদের এক্সপেক্টেড আউটপুট যেন সেম থাকে। তো সেই চিন্তা থেকেই আমরা ইউনিট টেস্টিং লেখা শুরু করলাম এবং ইউনিট টেস্টিংয়ের টেস্ট কেস এবং ইউনিট টেস্টিং লেখা শুরু করলাম। ইউনিট টেস্টিং টেস্ট কেস আমরা অ্যাকচুয়ালি আমাদের 80% কভারেজ পাওয়ার জন্য যতটুকু টেস্ট কেস লেখা প্রয়োজন আমরা ততটুকু কমপ্লিট করেছি। এরপরের ইস্যু আমাদের আসে যে সোনার কিউব অ্যানালাইসিসে আমাদের একটা নির্দিষ্ট স্কোর ধরে রাখা। এটার জন্য আমাদের সোনার কিউব এর কিছু যে ইস্যুগুলো দিচ্ছে সেগুলো আমাদের ফিক্স করতে হবে। তো আমরা আমাদের লোকাল পিসিতে সোনার কিউব ইনস্টল করি এবং লোকালি আমরা আলাদা ব্রাঞ্চে সোনার কিউবের ইরর বা বাগগুলো আমরা আস্তে আস্তে রিজলভ করতে থাকি এবং এখন আমরা আমাদের সোনার কিউবে একটা ভালো স্কোর পেয়ে যাই। তো সোনার কিউব অ্যানালাইসিসে একটা ভালো স্কোর পাওয়ার পর আমাদের প্রজেক্টটির মোটামুটি বাগ ফিক্স এবং টেস্টিং পার্টটা কমপ্লিট হয় এবং এতটুকু কমপ্লিশনে আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করি। সেই চ্যালেঞ্জগুলো এখানে উপস্থাপন করছি যে আমরা আমাদের প্রজেক্টে কমপ্লেক্স এন্টিটি রিলেশনশিপ ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনে চ্যালেঞ্জ ফেস করি এবং এই কমপ্লেক্স এন্টিটি রিলেশনশিপে থেকে যখন নির্দিষ্ট কোনো ডাটা কোয়েরি করে আনতে যাচ্ছি তখন অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ডিফিকাল্ট বা একটু চ্যালেঞ্জ ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এটা ওভারকাম করেছি। আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল ইউজ করেছি, যেটার মাধ্যমে ইউজার, কাস্টমার, রাইডার এবং অ্যাডমিন ডিফারেন্ট রোলের ইউজার ডিফারেন্ট ড্যাশবোর্ড এবং ডিফারেন্ট ডাটা লেয়ার অ্যাক্সেস করতে পারবে। আমাদের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা ইরর হ্যান্ডেলিংয়ের জন্য কাস্টম এক্সেপশন ম্যানেজ করেছি এবং ইউজারের ডাটা ভ্যালিডেশনের জন্য অ্যাকচুয়ালি আমরা ডিটিও ইউজ করেছি। আমরা আমাদের
কোডিং মেনটেন করার জন্য ক্লিন কোড আর্কিটেকচার ফলো করেছি এবং আমাদের কোড আমাদের সাধ্যমতো মডিউলার করার ট্রাই করেছি, যেন আমাদের কোডে কোনো কিছু রিফ্যাক্টর করলে বা নতুন কোনো কিছু অ্যাড করলে যেন আমাদের কোড বেস চেঞ্জ করতে না হয়। আমাদের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে থাইমলিব টেমপ্লেট ইঞ্জিন পার্সিং ইরর ফেস এবং এটার সমাধান অল্প সময়ে বের করা। যে প্রথম দিকে আমরা থাইমলিব টেমপ্লেট ইঞ্জিনে যখন কোনো অবজেক্ট পাঠাই এবং অবজেক্ট আমরা নেই, তখন একটা অবজেক্টের অ্যাট্রিবিউটের ভ্যালু বা নেমে কোনো সিনট্যাক্স ইরর থাকলে আমাদের পুরা প্রজেক্ট কোড একটা ইরর দেয়, সেটা থেকে স্পেসিফিক প্রবলেম বের করাটা একটু ডিফিকাল্ট ছিল। তো আস্তে আস্তে এটা আমরা ইমপ্রুভ করছি। দেন আরেকটি চ্যালেঞ্জ হলো যে আমাদের টেস্টিং ইউজার জার্নি অ্যান্ড এজ কেস, যে আমরা আমাদের ইউনিট টেস্ট লেখার জন্য যে এজ কেস বা কর্নার কেসগুলো চিন্তা করে বের করা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো এটাও আমরা আমাদের কমপ্লিট করেছি। দেন ফাইনাল চ্যালেঞ্জটা হচ্ছে যে টিম কোলাবোরেশন এবং মার্জ কমপ্লিট। আমরা যেহেতু গিট ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ফলো করেছি, আমাদের মেইন এবং ডেভেলপ দুইটি লং টার্ম ব্রাঞ্চ ছিল এবং আমরা আলাদা আলাদা ডেভেলপার আলাদা আলাদা ফিচার ইমপ্লিমেন্ট করেছি এবং প্রতিটি ফিচারের জন্য আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করেছি এবং ফাইনালি আমাদের ফিচার ব্রাঞ্চগুলোকে ডেভেলপে মার্জ করেছি। তো ডেভেলপে আমরা প্রায়ই মার্জ কনফ্লিক্ট ঘটনাটি ঘটেছে। তো আমরা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, তবে এটা আমরা সহজেই ওভারকাম করে ফেলেছি। নেক্সট ফেজ যে ডেপ্লয়মেন্ট। আমরা আমাদের প্রজেক্টের ডেপ্লয়মেন্টের জন্য অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ইউজ করেছি। তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে আসলে কি থাকে, যে আমাদের সিস্টেমের ডেভেলপমেন্ট টুল, অপারেটিং সিস্টেম, সার্ভার স্টোরেজ, নেটওয়ার্ক এবং ফিজিক্যাল ডাটা সেন্টার সব কিছু অ্যালাউড থাকে। শুধু আমরা আমাদের প্রজেক্টটি সেখানে কন্টেইনারাইজ করে রান করাই। তো আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হিসেবে রেন্ডার ইউজ করেছি এবং এর ক্ষেত্রে ডাটাবেস হিসেবে আমরা নিয়নবিডি ইউজ করেছি। তো এখন আমাদের আরেকটি কাজ যেটা রানিং আছে, যে আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটিকে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস হিসেবে ডিপ্লয় করা। তো এটার জন্য আমরা মাইক্রোসফট অ্যাজুয়ার স্টুডেন্ট অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন নিয়েছি এবং একটি ভার্চুয়াল মেশিন তৈরি করে এটা ডিপ্লয় করার ট্রাই করছি। শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ফেজ আমাদের মেইনটেনেন্স এবং অবজারভেবিলিটি। এটার জন্য আমরা আমাদের প্রজেক্টের সিস্টেমে ওপেন টেলিমেট্রি অবজারভেবিলিটি ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করেছি এবং অ্যাড করেছি। এটার মাধ্যমে আমরা আমাদের সিস্টেমের ট্রেসেস, লগস এবং মেট্রিক্স দেখতে পারি। যে আমাদের সিস্টেমে ট্রেসেস বলতে আসলে যে কোন রিকোয়েস্ট কোন সার্ভিসে কত টাইম নিচ্ছে, কি ইরর দিচ্ছে, এইগুলো দেখতে পারি। আমরা মেট্রিক্সের মাধ্যমে আমাদের সিস্টেমের পারফরমেন্স, র্যাম ইউজেস, সিপিইউ ইউজেস এগুলো দেখতে পারি এবং লগসের মাধ্যমে একটি নির্দিষ্ট রিকোয়েস্ট কোথায় কেন ফেল হচ্ছে এগুলো দেখতে পারি এবং ভিজুয়ালাইজ এবং মনিটর করতে পারি। ফাইনালি আমরা আমাদের সিস্টেমের যে অ্যাচিভমেন্ট অর্জন করেছি এখন পর্যন্ত, সেগুলো হচ্ছে এই ফ্লো ডায়াগ্রামে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। যে আমরা আমাদের সিস্টেমের অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের প্রজেক্টের এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট 1 অ্যাচিভ করেছি। তো আমাদের মিনিমাম ভায়াবল প্রোডাক্টে যে ফিচারগুলো আছে, ফিচারগুলো হচ্ছে যে কাস্টমার, রাইডার, অ্যাডমিন প্রত্যেকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে পারবেন তাদের আলাদা আলাদা রোলের ভিত্তিতে। তো কাস্টমার লগ ইন এর পর আমাদের সিস্টেমে একটি পার্সেল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবে, পেমেন্ট করতে পারবে এবং রাইডার তার লগ ইনের পর তিনি আমাদের সিস্টেমে অনবোর্ডের জন্য নেসেসারি ডকুমেন্টস সাবমিট করবেন এবং আমাদের সিস্টেমের অ্যাডমিন সেই ডকুমেন্টসগুলো দেখে রাইডারকে অ্যাকসেপ্ট করবেন ডেলিভারি রাইডার হিসেবে। রাইডার অ্যাকসেপ্টেন্সের পর সেই অ্যাকসেপ্টেড রাইডার আমাদের সিস্টেমের ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতে পারবেন এবং আমাদের সিস্টেমের ডেলিভারি রিকোয়েস্টগুলো তিনি অ্যাকসেপ্ট করে ডেলিভারি করতে পারবেন। আমাদের মিনিমাম ভায়াবল প্রোডাক্টে এই ফিচারগুলোই আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো
MVP 1-এর পর আমরা আমাদের প্রজেক্টের জন্য লং টার্ম প্ল্যান করেছি। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রজেক্টের লার্নিং রোডম্যাপকে 4টি কোয়ার্টারে ভাগ করেছি এবং প্রতিটি কোয়ার্টার 4 মাস ব্যাপী। তো আমরা আমাদের 4টি কোয়ার্টারে 1 বছর এবং প্রতিটি কোয়ার্টার 4 মাস ব্যাপী আমরা আমাদের কোয়ার্টারের প্রথম অংশে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই অংশে আমরা আমাদের প্রজেক্টের এমভিপিটা রিলিজ করেছি এবং এখানে আমাদের লার্নিংগুলো এই টেবিল ফরম্যাটে দেখানো হচ্ছে যে আমরা আমাদের এসআরএস ডকুমেন্ট শিখেছি, সার্ভার সাইড রেন্ডারিং টাইমল্যাপ দিয়ে শিখেছি, জাভার কোর ফিচারগুলো শিখেছি, একটি বড় মডিউলার টাস্কে ছোট ছোট টাস্কে ব্রেকডাউন এবং এর এস্টিমেশন সেট করা শিখেছি, একটি এমভিপি প্রোডাক্ট কিভাবে রিলিজ করতে হয় সেটা শিখেছি, ডাব্লিউবিএস ডকুমেন্ট তৈরি করা শিখেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল গিটহাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করা শিখেছি, ভার্সন কন্ট্রোল স্ট্র্যাটেজি ইউজ করেছি এবং গিট ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ইউজ করেছি। আমরা কন্টিনিউয়াস সিআইসিডি ওয়ার্কফ্লো থিওরিটিক্যালি শিখেছি এবং সেটা নেক্সট কোয়ার্টারে অ্যাপ্লাই করব। এবং আমরা কন্টেইনারাইজেশনের জন্য ডকার ইউজ করেছি এবং ডকারের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটিকে রেন্ডারে ডিপ্লয় করেছি। আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হিসেবে আমাদের প্রজেক্টটি ডিপ্লয় করেছি। আমরা স্প্রিং বুট বিগিনার লেভেলে প্রথম কোয়ার্টারে শিখেছি এবং এটার ইমপ্লিমেন্ট করেছি। জাভা এক্সেপশন সম্পর্কে আমরা ইমপ্লিমেন্ট করেছি আমাদের প্রজেক্টে। আমরা ডিজাইন প্যাটার্ন আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করেছি। সলিড প্রিন্সিপাল আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি। অ্যাজাইল এবং স্ক্রাম, অ্যাজাইলের স্ক্রাম এবং কানবান ফ্রেমওয়ার্ক আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং রিয়েলি আমরা ইউজ করেছি। আমরা আমাদের প্রজেক্টের ইউএমএল ডায়াগ্রাম তৈরি করেছি এবং সেটা থেকে হাই লেভেল ডিজাইন থেকে লো লেভেল ইমপ্লিমেন্টেশন কিভাবে হেল্প করে সেটা আমরা অনুধাবন করেছি। আমরা আমাদের ডাটাবেস হিসেবে পোস্টগ্রিএসকিউএল ইউজ করেছি। তো এখন যেহেতু আমাদের সেকেন্ড কোয়ার্টার রানিং এবং সেকেন্ড কোয়ার্টার যেহেতু কন্টিনিউ, তো সেকেন্ড কোয়ার্টারের কিছু কাজ আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যেমন আমাদের কোড রিফ্যাক্টর আমরা করে ফেলেছি, আমাদের রেস্টফুল এপিআই বেস অ্যাপ্লিকেশনের জন্য আমরা এপিআই এন্ড পয়েন্টগুলো এক্সপোজ করছি, এটা কন্টিনিউ আছে। আমরা আমাদের কোড ক্লিন এবং রিফ্যাক্টর করছি। আমাদের ইউনিট টেস্টিং বিগিনার পর্যায়ে আমরা যে ইউনিট এবং মকিট ইউজ করে ইউনিট টেস্টিং কমপ্লিট করেছি। আমরা এই কোয়ার্টারে সিআইসিডি ওয়ার্কফ্লো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনের প্ল্যান করেছি, শীঘ্রই করে ফেলব। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস হিসাবে আমাদের প্রজেক্টটি ডিপ্লয় করার ট্রাই করছি, এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এই ফেজ শেষে আমরা আমাদের প্রজেক্টের এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ভার্সন 2 রিলিজ দেব ইনশাল্লাহ। তো একইভাবে আমরা কোয়ার্টার 3 এবং 4 এর জন্য আমাদের প্রজেক্টের একটা হাই লেভেল প্ল্যান করে রেখেছি। তো নেক্সট ফেজে আমরা আমাদের ফিউচার আমাদের প্রজেক্টে কী কী ইনক্লুড করতে পারি সেই ফিচারগুলো হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টে এআই ইনক্লুড করতে পারি, যেখানে এআই এর মাধ্যমে স্মার্ট কিছু ফিচার, রুট অপটিমাইজেশন, একজন রাইডার কোন রুটে গেলে তার ডেলিভারিটি সহজে রিসিভারের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন, প্রেডিক্টিভ ডেলিভারি টাইম এআই এর মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারি, সিকিউর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পার্সেল হ্যান্ড ওভার করাইতে পারি এবং রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং এটা ব্যবস্থা করতে পারি, ইনস্ট্যান্ট মেসেজিং রাইডার টু কাস্টমার বা রাইডার টু রিসিভার ব্যবস্থা করব। তারপরে স্কেলাবিলিটি, আমরা আমাদের প্রজেক্টটি আপাতত ছোট একটা স্মল শহর বা স্মল গ্রুপ অফ ইউজারের জন্য তৈরি করেছি এবং ফাইনালি আমরা আমাদের টার্গেট যে এটাকে আরও স্কেলাবল করতে পারি এবং এটা যেন একই সাথে আরও বেশি লার্জ অ্যামাউন্ট অফ ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে, সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ পর্যন্তই আমাদের প্রজেক্ট। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লার্নাথন 3.0 এর প্রত্যেক সদস্যর প্রতি এবং যারা এর পরিচালনার দায়িত্বে আছেন, এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মেন্টর জামিল ভাইয়ের প্রতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।